সাথে আমার সম্পর্কের বিষয়টা লিখেছে, এটা পুরোটাই এটা একটা মিথ্যা কথা। যশোরে ডাক্তার রাফসানার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে আলোচনায় আসা সামিয়া আফরোজ এভা যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে দাবি করেছেন পুরো ঘটনাটি ছিল একটি সাজানো নাটক। 2020 সালে প্রথম যশোরে আসি আমার কলিজা রাইসার জন্ম উপলক্ষে। রাইসা হচ্ছে আমার বোন ফজিলা ভাই রাফসানের প্রথম কন্যা। তখন আমি ক্লাস 7-এ পড়ি। তখন কোভিডের জন্য আপনারা জানেন সব স্কুল কলেজ বন্ধ থাকে। ভাইয়া বাগাসরায় চাকরি করতেন। বোন বাড়িতে একা থাকার জন্য আর তার একাকিত্বের সঙ্গী ও সাথে আমার এখানে থাকলে পড়াশোনা ভালো করতে পারবো, এইভাবে এখানে থেকে যাই। এভাবে এখান থেকে 2025 সালে এসএসসি পরীক্ষা দিই। একটা লম্বা সময় থাকার কারণে রাফসান ভাইয়ার সাথে যশোরের প্রায় সব জায়গায় ঘুরি। এতে আমার বোন কিছুটা সন্দেহপ্রবণ হয়ে ওঠে এবং আমাকে প্রায়ই খোঁচা মারা কথা বলে। রাফসান ভাইয়াও এটা নিয়ে তার স্ত্রীর উপর কোনো প্রতিবাদ করে না। এসএসসি পরীক্ষা শেষে আমি লালমনিরহাট নিজ বাড়িতে চলে আসি। পরে রংপুর বর্ডার গার্ড পাবলিক কলেজে ভর্তি হই। আমি নতুনভাবে নিজের পড়াশোনায় মনোযোগ দিই। এভাবে দিন চলতে থাকে। কিন্তু একদিকে রাইসার থেকে দূরে থাকার কষ্ট আর অন্যদিকে রাফসান ভাইকে নিয়ে আমার বোনের খোঁচা মারা কথা আমাকে মানসিকভাবে বিষণ্ণ করে তোলে। এতে আমি রেগে গিয়ে অনেক রকম আক্রমণাত্মক কার্যকলাপ করে ফেলি। আবার পরিবার থেকে এগুলো মিটাই দেয়। আমি বারবার করে অনুরোধ করি আমাকে যেন পরবর্তীতে না থাকানো। এভাবে চলতে থাকে। 3 মার্চ সোমবার রাতে আমার বোন সাজেদা আফরোজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেয়। ওই স্ট্যাটাসে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের প্রেমের ভুল ত্রুটি তুলে ধরে। ওই পোস্টটি আমাকে খোঁচানোর জন্যই করা হয়। এটি পরে আমি ওই স্ট্যাটাসে রাগান্বিতভাবে দুটি মতামত তুলে ধরি। এরপর আমার সাথে রাফসান ভাইয়ের কিছু পারিবারিক ছবিসহ কিছু কুরুচিপূর্ণ তথ্য সীমা আক্তার ও প্রান্ত খান নামে দুটি ফেসবুক আইডি থেকে আমার পরিবার, সার্কেলের বন্ধু ও আত্মীয় স্বজনকে জানাই। আমার লক্ষ্য ছিল সাজেদা আফরোজকে জব্দ করা, যেন সে স্বামীকে নিয়ে বেশি অহংকার ও সন্দেহবশত কারণে আমাকে খোঁচা মারতে না পারে। ওই মেসেজগুলো নিজেদের মেসেঞ্জারে দেখে পরিচিত মানুষজন রাফসান ভাইকে অবহিত করে। কিন্তু ওই মেসেজ পরে আগন্তুক লোকদের কাছেও চলে যায়। পরে পরিবারের কাছে এসে জানতে পারি যে রাফসান ভাইয়ের কাছের ঘনিষ্ঠজনেরাই তার ক্ষতি করার জন্য সাংবাদিক নামধারী চোর চক্রের সাথে যোগ দেয়। এভাবে স্বদেশ বিচিত্রার সাংবাদিক আসিফ আকবর সেতু এবং সার্চ টুডে এর সাংবাদিক ও মনিরামপুর সেন্ট্রাল ক্লিনিকের ম্যানেজার নূর ইসলাম নাহিদের সাথে পরিচয় হয়। তারা আমার এই ছবিগুলো ব্যবহার করে রাফসান ভাইয়ের কাছ থেকে যে চাঁদা দাবি করে সেটা আমি বুঝতে পারিনি। আমাকে শুধু বোঝানো হয়েছে আমাদের কথা শুনলে রাফসান ও সাজেদা আফরোজ জব্দ হবে, আর না করলে রাফসান তোমার বিরুদ্ধে মানহানির মামলা করবে ও তোমাকে পয়জন ইনজেকশন দিয়ে পাগল করে দেবে। আর এই নাটকীয়তা তৈরি করেন একজন সাংবাদিক। বড় বোনের উপর ক্ষোভ এবং সাংবাদিকের প্ররোচনায় তিনি এ ঘটনায় জড়িয়ে পড়েন। করার কথা বলে 1500 টাকা নেয়। রাফসান ভাইয়ের কাছ থেকে চাঁদা নিতে ব্যর্থ হয়ে আমাকে বিভিন্নভাবে বুঝিয়ে আমাকে দিয়ে হাতিবান্ধা থানায় জিডি করায়। আর সাথে আমাকে দিয়ে ভিডিও সাক্ষাৎকার দেওয়ার জন্য বারবার চাপ দিতে থাকে। এই ভিডিওতে কি বলবো সেই স্ক্রিপ্টও সেতু লিখে সাজিয়ে দেয়। তার দুলাভাইয়ের কোনো দোষ নেই বলে দাবি করেন তিনি। সাংবাদিকের চাপে পড়ে মিথ্যা মামলা করানো হয় বলে জানিয়েছেন। সেতু আমাকে ভুল বোঝায় যে রাফসান তোমাকে পাগল প্রমাণ করার জন্য পয়জন ইনজেকশন করবে। আমি ভয় পেয়ে বাসা থেকে বের হই। তারপর নাহিদকে কল দিই। সে আমাকে আগের মতো বিভিন্নভাবে বুঝিয়ে মনিরামপুর চলে আসতে বলে। তারপর আনুমানিক রাত 9টায় রংপুর থেকে যশোরের উদ্দেশ্যে বের হই। তার বলে আর সাথে সাথে অন্য একজন লিখে দেয়। আমি জানতাম না মামলা কি আর অভিযোগ কি। মামলার কপিতে বাজে বাজে কথা লেখা ছিল। আমার আপত্তি থাকা সত্ত্বেও তারা এগুলো লিখে মামলা করে এবং আমার ইচ্ছার বিরুদ্ধে 2 দিনের বেশি সময় থানায় জিম্মি করে রাখা হয়। বাড়ি আসার পর নানা কল রেকর্ড, মেসেজ ও নিউজ দেখে তাদের সব চাঁদাবাজির কুকর্ম বুঝতে পারি। আমার ও রাফসান ভাইকে নিয়ে যেসব নিউজ করা হয়েছে সেটা দেখে আমি হতাশ হই এবং আত্মহত্যার চেষ্টা করি। ভবিষ্যতে যদি এমন নিউজ আমার সামনে আসে তাহলে আমার কোনো ক্ষতির জন্য তারা দায়ী থাকবে। সর্বশেষ সামিয়া নিজেই পুরো ঘটনাকে সাজানো নাটক বলে দাবি করেছেন। আব্দুল্লাহিল খালিদ, নিউ সাউথ বাংলা, যশোর।